ইরানের নিরাপত্তা প্রধান এবং বাসিজ বাহিনীর কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েল। জবাবে তেল আবিবে হামলা জোরদার করেছে ইরান। বাগদাদে আমেরিকার দূতাবাসে ইরানের ড্রোন ও রকেট হামলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ইউরোপিয়ান ইউনিয়ন। হরমুজের নিরাপত্তায় মিত্রদের অনীহায় ট্রাম্পের ক্ষোভ। ইরান যুদ্ধের সব শেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি ঝুমি রহমান। ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী আরও দাবি করছে তারা ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকেও হত্যা করেছে। এই বিষয়ে ইরানি কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। তেহরানের নিরাপত্তা বাহিনীর কমান্ড সেন্টার লক্ষ্য করে দেশ জুড়ে ব্যাপক হামলার কথা জানিয়েছে ইসরায়েল। কয়েক ডজন যুদ্ধবিমানে ইরানের নিরাপত্তা বাহিনীর কমান্ড সেন্টারগুলোতে হামলা চালায় ইসরায়েল। সোমবার রাতের এই হামলায় দেশটির সিকিউরিটি চিফ আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাটস। ইরানের সন্ত্রাসবাদী শাসনতন্ত্রের নেতৃত্বকে খুঁজে বের করতে আইডিএফকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সবগুলো মাথা কেটে ফেলা হবে যেন তারা আর সংগঠিত হতে না পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের মধ্যে উচ্চ হারে পরিবর্তন নিয়ে কথা বলেছেন। ওয়াশিংটনে সকাল হলে আমরা জানাবো এই দ্রুত পরিবর্তনের হার এখনো চলছে, এমনকি আরো বেড়ে যাচ্ছে, কারণ শীর্ষ পর্যায়ের অবশিষ্ট দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অপসারণ করা হয়েছে। ইরানের বিক্ষোভে গণহত্যা চালানো সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান সোলাইমানিকে গতরাতে হত্যা করা হয়েছে। তবে তেহরানের পক্ষ থেকে এখনও এসব তথ্য নিশ্চিত করা হয়নি। সোমবারও এক বার্তায় ইসরায়েল আমেরিকার হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লারিজানি। এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে সাহায্য করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও মনে করিয়ে দেন তিনি। ইরানের আয়াতুল্লাহ খামেনির শাসনতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে দেখা হয় আলী লারিজানিকে। সংযত ও বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত আলী লারিজানি দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি ছিলেন। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ কৌশলে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এই নেতা। 1958 সালে ইরাকের নাজাফের সম্ভ্রান্ত যে পরিবারের লারিজানির জন্ম, সেই বংশকে টাইম ম্যাগাজিন বর্ণনা করেছিল ক্যানেডিজ অফ ইরান হিসেবে। ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ এক মিত্রের মেয়েকে বিয়ে করে আরও প্রভাবশালী হয়ে ওঠেন তারা। কট্টরপন্থী শাসনে থাকা লারিজানির আনুষ্ঠানিক পড়াশোনা ছিল ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্সে। যিনি ইমানুয়েল কান্টের দর্শনের উপর ভিত্তি করে ওয়েস্টার্ন ফিলসফিতে পিএইচডি করেন। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর আইআরজিসি ও সরকার দুই দায়িত্বেই ছিলেন লারিজানি। 2005 সালে ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি এবং পরমাণু কর্মসূচির মধ্যস্থতাকারীর দায়িত্ব নেন। 2008 সাল থেকে 3 মেয়াদে ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবেও কাজ করেন তিনি। ইরানের কেন্দ্রীয় নেতৃত্ব ও ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন এই নেতা। ব্যাপক হামলায় সোমবার রাতে আইআরজিসির প্যারামিলিটারি বাহিনী বাসিজ ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যার দাবি করেছে ইসরায়েল। তরুণ বয়সে আইআরজিসিতে যোগদানের পর নিজের ক্ষমতা ও দক্ষতায় দ্রুত পদোন্নতি পান তিনি। ইরাক ইরান যুদ্ধে ছিলেন ব্যাটালিয়ন কমান্ডার। 2019 সালে আইআরজিসির নিয়ন্ত্রণাধীন প্যারামিলিটারি বাহিনী বাসিজ ফোর্সের প্রধানের দায়িত্ব নেন তিনি। নেতৃত্ব দিচ্ছিলেন 4.5 লাখ সেনাকে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সোলাইমানি। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, কানাডার মতো দেশগুলোর নিষেধাজ্ঞা ছিল সোলাইমানির উপর। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবির পর ইসরায়েলে ব্যাপক হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। ইরানের মিসাইল ও ড্রোন হামলার কথা জানিয়েছে আরব আমিরাত ও কাতার। এদিকে ইসরায়েলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতার রাশিয়ায় চিকিৎসা নেয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছে মস্কো।
ভোর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লক্ষ্য করে প্রভাবভিত্তিক ও সুনির্দিষ্ট লক্ষ্যে হামলার কথা জানিয়েছে আইআরজিসি। সলিড ফুয়েল মিসাইলে বহু ওয়ারহেড ও ড্রোনে এসব হামলা চালানোর দাবি বাহিনীটির। দেশজুড়ে অবৈধভাবে ব্যবহার করা কয়েকশো স্টারলিংক স্যাটেলাইট সরঞ্জাম জব্দের কথাও জানিয়েছে বাহিনীটি। A message to the President of the United States. মঙ্গলবার ইরানের মিসাইল ব্যারেজ শনাক্তের কথা জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলের প্রযুক্তি, অস্ত্র কারখানা ও পুলিশ বাহিনীর অবকাঠামোতে হামলার দাবি করে আইআরজিসি। আকাশ প্রতিরক্ষা ভেদ করে মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে, তবে তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি নেই বলে দাবি আইডিএফের। এদিকে আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের কাছাকাছি ট্যাঙ্কারে ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস ইউকে এমটিও। ধারণা করা হচ্ছে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনে 10টি ব্যালিস্টিক মিসাইল ও 45টি ড্রোনের হামলা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা দপ্তর। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 1900 মিসাইল হামলার নিশানা হয়েছে বলে দাবি দেশটির। মিসাইল শার্পনেলের আঘাতে কুয়েতে 2 স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে পাকিস্তানি এক নাগরিক নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার তথ্য জানিয়ে দেশজুড়ে সতর্কতার মাত্রা বাড়িয়েছে কাতার। 2 দফায় মিসাইল শনাক্ত করার কথা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে রাশিয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবর উঠে এসেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে মস্কোতে তিনি উন্নত চিকিৎসা নিচ্ছেন, এমনটাই দাবি করা হচ্ছে। তবে তেহরানে মস্কোর প্রতিনিধি এমন খবর নাকচ করে দিয়েছেন, যদিও ক্রেমলিন এই নিয়ে কোনো মন্তব্য করেনি। ইরানের নিরাপত্তা সূত্রগুলো বলছে আমেরিকার সাথে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি। মধ্যস্থতা প্রচেষ্টায় থাকা 2টি দেশ এই প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি নতুন সর্বোচ্চ নেতা। নিজের প্রথম ফরেন পলিসি বৈঠকে প্রতিশোধের ব্যাপারে এই নেতা কঠোর অবস্থান নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে সর্বোচ্চ নেতা কোথায় বা বৈঠকে তিনি সশরীরে অংশ নিয়েছিলেন কিনা তা নিশ্চিত করা হয়নি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরাকে আমেরিকার দূতাবাস লক্ষ্য করে আবারও ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। জবাবে বাগদাদের একটি আবাসিক এলাকায় ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। 28শে ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার পর থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান যুদ্ধের আঁচ পৌঁছেছে ইরাকেও। দেশটির রাজধানী বাগদাদে আমেরিকার দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বাগদাদের বিভিন্ন এলাকায় রকেট এবং অন্তত 5টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, অন্তত 3টি ড্রোন আমেরিকার দূতাবাসের দিকে ধেয়ে আসে। দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সি-র্যাম 2টি ড্রোনকে আকাশেই প্রতিহত করতে সক্ষম হলেও তৃতীয় ড্রোনটি দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আঘাত হানে। হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আমেরিকার দূতাবাস। কোনো গোষ্ঠীও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার ভোরের এই পাল্টাপাল্টি হামলায় বাগদাদ জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ইরান ও আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের রাজধানী এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। পাল্টা জবাবে বাগদাদের জাদিরিয়া আবাসিক এলাকায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর সদর দপ্তরে বিমান হামলা চালায় আমেরিকা। হামলার পর ধ্বংসস্তূপ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া বাগদাদের গ্রিন জোনে অবস্থিত অভিজাত রশিদ হোটেলের ছাদে ড্রোন হামলা হয়েছে। হোটেলটিতে ইউরোপিয়ান ইউনিয়ন ও সৌদি আরব সহ বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা থাকেন। হামলায় হোটেলের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি। একই সময়ে বাগদাদ বিমানবন্দরের কাছে একটি কূটনৈতিক স্থাপনা এবং উত্তর ইরাকের এরবিলে আমেরিকার কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে এরবিলের ড্রোনটি লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। রাডার ও বিমান প্রতিরক্ষা হারিয়ে শত্রুরা এখন খাদের কিনারে বলে দাবি করেছে
ইরানের সামরিক বাহিনী। দেশটির খাতাম আল আনবিয়া ঘাঁটির মুখপাত্র আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, টুইটে নয়, যুদ্ধের ফল নির্ধারিত হয় ময়দানে, যেখানে ট্রাম্প ও তার বাহিনী আসার দুঃসাহসও করবে না। সৃষ্টিকর্তার নামে শত্রুর প্রতিরক্ষা শক্তি অনেক দুর্বল হয়ে গেছে এবং তাদের বিমান প্রতিরক্ষা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তারা এখন বড় সংকটে আছে এবং নিজেদের ইচ্ছে মতো শাসন চালাতে পারবে না। আর এটাই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও জনগণের ইচ্ছা। এই শাসন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী দ্বারা নির্ধারিত হয়েছে, যা ইরানি জাতির অনস্বীকার্য ও বৈধ অধিকারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমেরিকার প্রেসিডেন্টের প্রতিও একটি বার্তা রয়েছে, ফলাফল টুইটে নয়, বরং সম্মুখ সারিতে নির্ধারিত হয়, যেখানে আপনি বা আপনার বাহিনী আসার দুঃসাহস দেখাবে না। এপিক ফিউরি নয়, বরং এই যুদ্ধের নাম হওয়া উচিত ছিল এপিক ফিয়ার। The result of a war is determined in the field, the very place where you and your forces do not dare to approach, and you can only talk about it in your tweets. It's better to name this war as Epic Fear instead of Epic Fury. ইরানের ওপর ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যেই অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ে ওয়াশিংটনে বিতর্কের ঝড় বইছে। প্রতিবেশী দেশগুলোতে ইরানের নজিরবিহীন হামলায় বিস্ময় জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তাকে ভিত্তিহীন বলে দাবি করছে রয়টার্স। ট্রাম্প প্রশাসনের একাধিক গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে সেই সম্পর্কে ট্রাম্পকে অনেক আগেই সতর্ক করা হয়েছিল। ইরানে হামলার পর প্রতিবেশী দেশগুলোর ওপর ইরান যে নজিরবিহীন হামলা চালিয়েছে তাতে বিস্মিত হওয়ার যে দাবি প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে রয়টার্স। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন পরিস্থিতি যে সৃষ্টি হতে পারে সেই বিষয়ে গোয়েন্দারা প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই সতর্ক করেছিলেন। প্রশাসনের অন্তত 3 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, ইরান যে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা করবেই এমন নিশ্চিত তথ্য গোয়েন্দারা না দিলেও এমন আশঙ্কার কথা তারা প্রেসিডেন্টকে স্পষ্ট করে জানিয়েছিলেন। সোমবার একাধিক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে ইরানের হামলায় তিনি অবাক হয়েছেন। এর আগে প্রশাসনের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এমন সব দাবি করেছেন যেগুলোর সপক্ষে কোনো গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের কাছে নেই। যেমন একাধিক কর্মকর্তা দাবি করে আসছেন যে শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইরান। এর পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই ইরান পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হবে, এমন দাবির পক্ষেও কার্যত কোনো তথ্য প্রমাণ নেই প্রশাসনের কাছে। এমন ভিত্তিহীন অভিযোগ তুলেই ইরান আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে উঠছে বলে দাবি করে ওয়াশিংটন ইসরায়েলের সাথে এই হামলা শুরু করে। এই হামলাকে বৈধতা দিতেই মূলত এসব অভিযোগ সামনে আনা হয়। শুধু তাই নয়, ইরানের ওপর হামলা হলে তার সরাসরি প্রভাব যে হরমুজ প্রণালীর ওপর পড়বে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল বলে নিশ্চিত করেছে অন্তত 2টি সূত্র। সূত্র দুটির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান যে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে হামলা শুরুর অনেক আগেই ট্রাম্পকে এমন সতর্কবার্তাও দেয়া হয়। এছাড়া ইরানে হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ যে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই বিষয়ে আগে থেকে জানানো হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে সোমবার ট্রাম্প দাবি করেছেন, এই ধরনের ঝুঁকির বিষয়ে তাকে কেউ কিছুই জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগে ইসরায়েল যখন জানিয়েছিল তারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে চলেছে, তখনই প্রেসিডেন্টকে জানানো হয় এমনটা হলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা আক্রান্ত হতে পারে। তবে ইরান পাল্টা হামলা শুরুর আগে আশপাশের দেশগুলো থেকে নিজেদের বেসামরিক কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপই নেয়নি ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠছে, আমেরিকা কি জেনে শুনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ উস্কে দিয়ে নিজেদের সেনাদের মৃত্যুর ঝুঁকির মুখে ঠেলে দিয়ে বিশেষ কোনো স্বার্থ হাসিলের চেষ্টা করছে? আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়াতে বিশেষ কার্যক্রম শুরু করেছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশ্বজুড়ে আমেরিকার দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ইরান বিরোধী মনোভাব সৃষ্টির নির্দেশ দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। মধ্যপ্রাচ্যে ইরান ও তাদের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা কমাতে এবং পরমাণু কর্মসূচি রুখতেই তাদের এই পদক্ষেপ। এবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।
ইরানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধ শুরুর চেষ্টা করছে আমেরিকা। এক প্রতিবেদনে এবিসি নিউজ দাবি করেছে, বিশ্বজুড়ে আমেরিকান দূতাবাসের কর্মকর্তাদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। প্রতিবেদনটিতে সূত্র হিসেবে প্রশাসনের একটি তার বার্তার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে দূতাবাসগুলোকে ইরান, আইআরজিসি এবং ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারের ওপর চাপ প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 20 তারিখের মধ্যে ওয়াশিংটনের এই বার্তা জরুরি ভিত্তিতে দেশগুলোর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সমর্থন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ উন্মুক্ত রাখার জন্য একটি জোট গঠনের বিষয়ে। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাহায্য করতে সম্মত হওয়া দেশগুলোর একটি তালিকা শিগগিরই ঘোষণা করা হবে। কূটনীতিকদের কাছে পাঠানো রুবিওর এই বার্তায় ইরান বা তার মদতপুষ্ট গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার ঝুঁকির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এতে জোর দিয়ে বলা হয়েছে, এই হুমকি মোকাবিলায় একটি সম্মিলিত পদক্ষেপই হলো সর্বোত্তম কৌশল। ওই বার্তায় দাবি করা হয়েছে, ওয়াশিংটনের পর্যালোচনা অনুযায়ী তেহরান নির্দিষ্ট কোনো দেশের তুলনায় সমষ্টিগতভাবে নেওয়া পদক্ষেপগুলোকে বেশি গুরুত্ব দেয় এবং নিজেদের আচরণ পরিবর্তনে বাধ্য হয়। সেখানে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বে ইরানের যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তা থামানোর জন্য এখনই কাজ শুরু করতে হবে, কারণ বর্তমানে পুরো বিশ্বের নজর এখন এদিকেই। এই গুরুত্বপূর্ণ সুযোগটি হাতছাড়া হতে দেওয়া উচিত হবে না বলেও বলা হয়েছে ওই নির্দেশনায়। এই বিষয়ে জানতে চাওয়া হলে এবিসি নিউজকে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষা করা। আইআরজিসি, হিজবুল্লাহ ও ইরানের মদতপুষ্ট গোষ্ঠীগুলো আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে বলেও দাবি করা হয়েছে। কূটনীতিকদের পাঠানো বার্তায় অপারেশন এপিক ফিউরির মূল লক্ষ্যগুলো তুলে ধরতে বলা হয়েছে। জোর দেওয়া হয়েছে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক ও নৌ সক্ষমতা কমিয়ে আনার ওপরও। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। এতে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধাক্কা খেয়েছে। প্রভাব পড়ছে আমেরিকা সহ বিভিন্ন দেশের অর্থনীতিতে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার ডাকে তেমন সাড়া মেলেনি। এতেই ক্ষেপেছেন আমেরিকার প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় কিছু মিত্র দেশের উৎসাহের অভাব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। হরমুজ প্রণালীর দায়িত্ব কেবল আমেরিকার ওপর না রেখে অন্যান্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান ট্রাম্প। তার মতে, আমেরিকা এই পথে সব দেশের জাহাজের নিরাপত্তা দিচ্ছে, কিন্তু সংকটের সময় তারা হাত গুটিয়ে থাকছে। বেশ কিছু দেশ জানিয়েছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে তারা আমাদের সাথে যোগ দিচ্ছে। তাদের কেউ খুবই উৎসাহী, আবার কেউ একদমই নয়। এই দেশগুলোর অনাগ্রহ বা উৎসাহের অভাব আমাকে বিস্মিত করেছে। যারা আমাদের সাথে আসবে তাদের আমরা দ্রুত এবং পূর্ণ উদ্যমে যোগ দেওয়ার আহ্বান জানাই। ট্রাম্পের দাবি, তিনি সাহায্যের জন্য অন্যান্য দেশকে অনুরোধ করেছেন মূলত তাদের প্রতিক্রিয়া দেখার জন্য। বিপদের দিনে কোন কোন দেশ আমেরিকার পাশে দাঁড়িয়েছে ওয়াশিংটন তা মনে রাখবে বলেও মন্তব্য করেন তিনি। We don't need anybody. We're the strongest nation in the world. We have the strongest military by far in the world. We don't need them. আমাদের আসলে কারো সাহায্যের প্রয়োজন নেই, কারণ আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি। আমি এই জোট গঠনের উদ্যোগ নিয়েছি মূলত এটা দেখতে যে মিত্র দেশগুলো কেমন প্রতিক্রিয়া দেখায়। আমি বছরের পর বছর ধরে যা বলে আসছি তা আবারও প্রমাণিত। আমাদের যখনই তাদের প্রয়োজন হবে তারা পাশে থাকবে না। হরমুজ প্রণালী নিরাপদ রাখা আমেরিকার চেয়ে অন্য দেশগুলোর জন্য বেশি জরুরি, কারণ আমাদের নিজেদের তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। আমরা এই প্রণালী দিয়ে তেল আমদানি করি না, অথচ যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারাই এগিয়ে আসতে ভয় পাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই উদ্যোগে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। ম্যাক্রনকে 10-এর মধ্যে 8 নম্বর দিয়ে তিনি বলেন, পুরোপুরি নিখুঁত না হলেও তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ভালোই করছেন। তবে হরমুজ প্রণালীতে সামরিক সহায়তা না দেওয়ায় ব্রিটেনের ওপর বিশেষভাবে ক্ষুব্ধ ট্রাম্প।
the United Kingdom. Because the United ব্রিটেনের আচরণে আমি অবাক হয়েছি। স্টারমারকে আমি বলেছি যে আপনারা আমাদের সবচেয়ে পুরনো মিত্র, আপনাদের সুরক্ষায় এবং নেটোর পিছনে আমরা বিপুল অর্থ ব্যয় করি। আমি যখন সাহায্যের জন্য জাহাজ বা রণতরী চেয়েছি, তিনি রাজি হননি। তাদের উচিত ছিল আরও অনেক বেশি উৎসাহ নিয়ে এই অভিযানে অংশ হওয়ার। ally, and we spend a lot of money on, NATO and all of these things to protect you. বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার চেষ্টায় আমেরিকার পাশে বেশ কিছু নেতা রয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। তবে হামলা বা প্রতিশোধের ভয়ে তিনি এখনই সেই দেশগুলোর নাম প্রকাশ করতে রাজি হননি। তিনি জানিয়েছেন শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহায়তাকারী দেশগুলোর তালিকা প্রকাশ করবেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক জোট গঠনের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউরোপের দেশগুলো। সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের এক বৈঠকে জার্মানি ও ব্রিটেন সহ জোটের অন্যান্য দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ইরানের সাথে চলমান সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী নয়। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বাধা দূর করতে সামরিক জোট গঠনে নেটো ও ইউরোপিয়ান মিত্রদের চাপ দিয়েও তাদের পাশে পেলেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে জাহাজ পাঠাতে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ব্রিটেন সহ ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাবশালী দেশগুলো। ইরান যুদ্ধে নেটোর কোনো অংশগ্রহণ থাকবে না বলে জানিয়ে দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্টসের মুখপাত্র স্টেফান কর্নিলিয়াস বলেন, এই সংঘাতের সাথে নেটোর কোনো সম্পর্ক নেই। নেটো একটি আঞ্চলিক প্রতিরক্ষা জোট এবং এই যুদ্ধে সেনা মোতায়েনের এখতিয়ার নেটোর নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, তারা এ যুদ্ধ শুরু করেননি, এটি তাদের সংঘাত নয়। তবে সামরিক অংশগ্রহণ না থাকলেও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিতে তার দেশ কূটনৈতিক প্রচেষ্টায় সমর্থন দিতে প্রস্তুত বলে জানান জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। একই সুরে কথা বলেছে ব্রিটেনও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে জানিয়েছেন যে নেটোর আওতায় হরমুজ প্রণালীতে কোনো মিশন চালাবে না ব্রিটেন। স্টারমার জোর দিয়ে বলেন, ব্রিটেন এই যুদ্ধে জড়াবে না, তবে আমেরিকার মিত্রদের সাথে ওই অঞ্চলে ব্রিটিশ মাইন হান্টিং ড্রোন ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব ইয়েটন বলেছেন, স্বল্প মেয়াদে হরমুজ প্রণালীতে কোনো সফল মিশন শুরু করা অত্যন্ত কঠিন। গ্রিসও জানিয়ে দিয়েছে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। অন্যদিকে ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, লোহিত সাগরে তাদের যে মিশন রয়েছে তা হরমুজ পর্যন্ত বিস্তৃত করার কোনো পরিকল্পনা আপাতত নেই। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাদেক সিকোরস্কি ট্রাম্প প্রশাসনকে নেটোর আনুষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন। তবে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন। তিনি মনে করেন, ইরান যুদ্ধের সিদ্ধান্তের সাথে একমত না হলেও জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে ইউরোপের উচিত আলোচনার পথ খোলা রাখা। ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, লোহিত সাগরে জাহাজ রক্ষায় যে অ্যাসপাইটস মিশন চালু রয়েছে তা হরমুজ পর্যন্ত বিস্তৃত করার কোনো আগ্রহ সদস্য দেশগুলোর মধ্যে নেই। তিনি বলেন, এই যুদ্ধে কেউই সক্রিয়ভাবে জড়াতে চায় না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। তবে এই সংকট সমাধানে সামরিক শক্তি নয়, কূটনীতিকেই একমাত্র পথ হিসেবে দেখছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউর ফরেন পলিসি চিফ কায়া কালাস মনে করেন, কৃষ্ণ সাগরে শস্যবাহী জাহাজ চলাচলের আদলে
হরমুজ প্রণালীতেও একটি আন্তর্জাতিক চুক্তির প্রয়োজন। To begin by picking up on something you said yesterday at the Foreign Affairs Council. ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ মনে করেন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালী ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কূটনৈতিক পন্থায় এই উদ্ভূত সংকটের সমাধান করতে হবে। মঙ্গলবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কায়া কালাস বলেন, কৃষ্ণ সাগর দিয়ে শস্যবাহী জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে ওই অঞ্চলের দেশগুলোর সাথে যে ধরনের চুক্তি করা হয়েছে, হরমুজের ক্ষেত্রেও সেই একই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। Would you imagine that applying to everything? Oil, gas, fertilizer? এ সময় হরমুজ প্রণালীর গুরুত্ব তুলে ধরে কালাস বলেন, এই প্রণালী ব্যবহার করে জ্বালানির পাশাপাশি সার ও খাদ্যও পরিবহন করা হয়। বিশেষ করে এশিয়ার দেশগুলো হরমুজের উপর প্রায় পুরোপুরি নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি। কৃষ্ণ সাগরের আদলে চুক্তি করতে গেলে হরমুজের আশপাশের দেশ, বিশেষ করে ইরান, ঠিক কোন কোন পণ্য পরিবহনের বিষয়ে একমত হবে সেটি নিশ্চিত করা সবচেয়ে চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। Is it wise to close the door here to some kind of participation? হরমুজ প্রণালীতে জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কোনো পদক্ষেপ ইইউভুক্ত দেশগুলো নেবে কিনা জানতে চাইলে কায়া কালাস এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, কোনো দেশই তার সেনাদের জেনে শুনে ঝুঁকির মুখে ফেলতে চাইবে না। হরমুজ খোলা রাখার ক্ষেত্রে সমরাস্ত্রের চেয়ে আলোচনার উপর আবারও গুরুত্ব আরোপ করেন তিনি। So you would imagine some kind of diplomatic solution and then European navies could be involved there. তবে সংঘাত শেষ হয়ে গেলে তখন হরমুজে ইইউ নিজেদের নৌসেনা মোতায়েন করতে পারে বলেও আভাস দেন তিনি। When you talk about investing in the relationship, how can Europe invest in the transatlantic relationship? আমেরিকার বর্তমান কর্মকাণ্ড ঘিরে ইইউর মনোভাবের বিষয়ে জানতে চাইলে কালাস বলেন, আমেরিকা আসলে কি করছে ইইউ সেটি ঠিক বুঝতে পারছে না। পাশাপাশি ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ সময় কালাস স্পষ্ট করে জানান, মিত্রদের সাথে আলোচনা না করেই হুট করে ইরানের ওপর হামলার পদক্ষেপকে ভালোভাবে নেয়নি ইইউ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্য সংকটের সব খবর নিয়ে। আন্তর্জাতিক অঙ্গনের হালনাগাদ খবর জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।